সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় অবস্থান করছো, ভালো আছো এবং পড়াশোনা করছো এই প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অংশে চলে এসেছি এবং আমি আজকে আলোচনা করব সমাস। শিক্ষার্থীদের কাছে সমাস শব্দটি কখনো কখনো দুর্বোধ্য হয়ে ওঠে। আসলে এটা একটা মানসিক ব্যাপার। কোনো বিষয়কে যখন প্রথম থেকেই দুর্বোধ্য ভাবা হয় তখন সেটা দুর্বোধ্য হয়ে যায়। কিন্তু সমাসে এত কোনো জটিলতা নেই, কিছুটা মনোযোগ দেওয়ার ব্যাপার আছে। তো আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একত্রীকরণ, মিলন। আলাদা আলাদা করে আমি তিনটি শব্দ ব্যবহার করেছি। তোমরা এই মিলন শব্দটি বা একত্রীকরণ বিষয়টি পেয়েছ একদম অনেক আগ থেকেই সন্ধিতে। সেখানে ধ্বনিতে ধ্বনিতে মিলন হয়, একত্রিত হয়ে নতুন শব্দ হয়। নতুন শব্দ গঠন করার যে কৌশল সেটা সন্ধিতে ছিল, কিন্তু সমাসের মধ্যে এসে এখানে ধ্বনিতে ধ্বনিতে নয়, বরং একাধিক পদের মিলন ঘটবে। তোমরা পদ কাকে বলে সেটা জানো। একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকে প্রত্যেকটি পদ, ওই পদের কয়েকটা একত্রিত হয়ে মিলিত হতে পারে। সেজন্য আমরা সংজ্ঞায় বলতে পারি অর্থের মিল আছে এমন একাধিক শব্দকে এক পদে পরিণত করার নাম হচ্ছে সমাস। অর্থের মিল থাকতে হবে, যে কোনো কয়েকটা শব্দ মিলেই সমাস হয় না। সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থের মিল থাকতে হবে। পাশাপাশি বসা যেই পদগুলো আছে সেগুলোর আমি একটা উদাহরণ দিচ্ছি। সিংহ চিহ্নিত আসন। এখানে আমি তিনটি পদ লিখেছি, সিংহ চিহ্নিত আসন। এখানে এই পদগুলোর মধ্যে অর্থের মিল আছে বিধায় আমরা এটাকে লিখতে পারি সিংহাসন। এই তিনটি এক দুই তিন, তিনটা পদ মিলে আমরা এটাকে এক পদ করে ফেলেছি। এখানে একটি পদই হচ্ছে, একটি পদই দেখা যাচ্ছে। এই যে পাশাপাশি অবস্থানরত যে পদ আছে, পদগুলো যদি অর্থের মিল থাকে তখন এগুলো এক পদে রূপান্তরিত হতে পারে। সিংহাসন এটা সমাসবদ্ধ পদ হয়ে গেছে, এটা সাধিত শব্দ। সাধিত শব্দের অর্থ হচ্ছে এটাকে ভাঙা যাবে। বাংলা ভাষায় বা যে কোনো ভাষায় সাধিত শব্দ থাকতে পারে, বাংলা ভাষায় সাধিত শব্দ আছে এবং সমাসের মধ্য দিয়ে সাধিত শব্দ তৈরি হয়, নতুন শব্দ গঠিত হয়। তো সিংহাসন একটি সাধিত শব্দ। এই সিংহাসনকে বলা হয় সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ, এটার আরেকটা নাম হচ্ছে সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। সিংহাসন শব্দটাকে বলা হচ্ছে সমাসবদ্ধ পদ, অর্থাৎ এটা দিয়ে সমাসবদ্ধ হয়েছে শব্দগুলো, পদগুলো, এটা সমস্ত পদ। তো এটার উপরের অংশে যেটা আছে সেটা হচ্ছে বিশ্লেষিত রূপ। সিংহাসনকে আমরা বিশ্লেষণ করে দেখাতে পারি সিংহ চিহ্নিত আসন। এটা হচ্ছে পূর্ণরূপ, আর এই পূর্ণরূপকে বলা হয় বেশ বাক্য। বেশ বাক্য, এটাকে কোথাও কোথাও বিগ্রহ বাক্য হিসাবেও লেখা হয়। আমরা এই সমস্ত পদের একটা পদই দেখতে পাচ্ছি, কিন্তু এটার দুইটা অংশ দৃশ্যমান। সিংহাসন, সিংহ এবং আসন। তাহলে সিংহকে আমরা পূর্বপদ ধরতে পারি, এই অংশটাকে আমরা পূর্বপদ বলতে পারি, এটাকে আমরা পরপদ বলতে পারি, পরপদ বলতে পারি। অর্থাৎ দুইটা পদ দৃশ্যমান এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চিহ্নিত এই অংশটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, অর্থাৎ
এই অংশটা লুপ্ত হয়েছে। কখনো কখনো একাধিক পদ একত্রিত হতে যে মাঝের পদ লুপ্ত হতে পারে, সেজন্য এই মাঝের পদটাকে মধ্য পদলোপী বলতে পারি। তো মূলত আমি এখানে প্রথমে সংজ্ঞায়ন করেছি এবং সমস্ত পদ কি, বেশ বাক্য কি, পূর্বপদ কি, পরপদ কি, এবং এখানে একটা মধ্য পদও আছে, এটা লুপ্ত হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তো সমাস তোমরা কাকে বলে এবং কি সেটা জেনেছ, কিন্তু সমাস নিষ্পন্ন করার কিছু কৌশল রয়েছে। সেই কৌশলটা তোমাদেরকে জানতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় যেভাবে আসে সমাস নির্ণয় করো, সমাস তো এটা যে কোনোভাবে নির্ণয় করা যায় না, সেখানে তোমাকে কৌশল জানতে হবে। তো সাধারণত তোমরা যেই বইগুলো দেখছো সেখানে সমাস 6 প্রকার বলা আছে, আরও বাড়তি কিছু আছে, সেগুলো পরবর্তী আলোচনায় আমরা নিয়ে আসবো। দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব, বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ সমাস, এই 6টা সমাসের আলোচনাই আমরা বেশি পাই। তো এই সমাসগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। মূলত পরীক্ষায় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদগুলো দিয়ে দেয়, সেখানে বলা হয় বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো। সেখানে বেশ বাক্য তৈরি করতে হয় এবং এরপর সমাসের নাম লিখতে হয়। তো মূলত আমাদেরকে যেটা করতে হবে যে পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস নির্ণয় করা লাগবে। তো আমরা জানি যে পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। এক হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস। আমরা 2 নম্বরে লিখতে পারি পরপদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস। 3 নম্বরে লিখতে পারি উভয় পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস। আমরা 4 নম্বরে লিখতে পারি তৃতীয় বা অন্য পদ, তৃতীয় পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস। মূলত পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস 4 প্রকার। আমি উপরে আরো একটু ইঙ্গিত করে দিচ্ছি যে পূর্বপদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস হচ্ছে অব্যয়ীভাব। দ্বিতীয় হচ্ছে পরপদের একাধিক সমাস, সেখানে দ্বিগু, কর্মধারয় এবং তৎপুরুষ সমাস হচ্ছে পরপদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে সমাস। উভয় পদের হচ্ছে দ্বন্দ্ব সমাস এবং তৃতীয় পদের প্রাধান্যের ভিত্তিতে হচ্ছে বহুব্রীহি সমাস। মূলত এই পদের অর্থের প্রাধান্যটা বুঝতে হবে। যেমন অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্ব পদের অর্থের প্রাধান্য পেয়েছে এখানে। আমি এই আলোচনাটাকে বোঝানোর জন্য অব্যয়ীভাব, অব্যয় কাকে বলে? অব্যয় হচ্ছে যার কোনো অর্থ নেই, অব্যয় যার, সেই অর্থে অব্যয়ের অর্থ প্রাধান্য পাবে এই সমাসে এবং এটা পূর্ব পদে বসবে। সেজন্য পদের অর্থের প্রাধান্যের ভিত্তিতে অব্যয়ীভাব সমাসকে বলা হয়েছে পূর্ব পদের সমাস। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন জেলা, এটা একটা পদ। জেলা একটি পদ। জেলা বলতে আমরা একটা রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ডকে বুঝে থাকি এবং এটা পরিসরের দিক থেকে কম না, বড় সড়ো। কিন্তু যখন আমি এটার সামনে উপযোগ করব আরেকটি পদ,
তখন এই জেলার যেই পরিসীমা পরিকাঠামো সেটা অনেকটাই উপযোগ করার কারণে ছোট হয়ে যাবে। সুতরাং জেলার পূর্বে যখন উপযুক্ত হলো তখন নতুন শব্দ গঠিত হয়ে গেল, যার ফলে নতুন শব্দ তৈরি হয়েছে এবং এটাকে আমরা নতুন পদ বলতে পারি। দুটি পদ মিলে এক পদে রূপান্তরিত হয়েছে। এখানে সমাস সম্পন্ন হয়েছে, কিন্তু উপ হচ্ছে পূর্ব পদে বসেছে। উপ একটা উপসর্গ, আমরা জানি উপসর্গের কোনো অর্থ নেই এবং এটা হচ্ছে একটা অব্যয় যার কোনো পরিবর্তন নেই, অর্থ নেই, কিন্তু এখানে এটা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং এটার বেশ বাক্য হবে উপসদৃশ জেলা। উপসদৃশ, উপ মানে হচ্ছে ছোট, উপসদৃশ জেলা অর্থাৎ ছোট জেলা। তাহলে মূল পদের অর্থের পরিবর্তন হয়ে গেছে সমাসবদ্ধ এই সমাস সম্পন্ন হওয়ার কারণে। তো সুতরাং অব্যয়ের অর্থ প্রাধান্য পেয়েছে। অব্যয়ীভাব সমাসে আমরা সেই সংজ্ঞায়ন করতে পারি যে সমাসের পূর্ব পদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই তোমরা পূর্বপদ, পরপদ বা উভয় পদ, তৃতীয় পদ ইত্যাদির অর্থ বুঝেই সমাস সম্পন্ন করতে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তীতে উভয় পদ এবং তৃতীয় পদের সমাস নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমরা পরপদের সমাস নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় পড়ো, প্র্যাকটিস করো, সমস্যাগুলো তোমরা জানাতে পারো। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো সমাধান করে দেখাবো। ধন্যবাদ সবাইকে।